স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রড বোঝাই একটি ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। আজ ভোর 4টার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই 15 জন প্রাণ হারান। তাদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর 2 দিন পরেই পবিত্র ঈদুল আজহা, তাই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ফলে ট্রেন, বাস, লঞ্চে ভিড় বেড়েছে। সকাল থেকে পরিবার পরিজন নিয়ে কমলাপুর রেল স্টেশনে, বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করতে থাকেন রাজধানীর মানুষ। সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় অনেককে পড়তে হয় ভোগান্তিতে। যাত্রীদের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই যাত্রার খবর নিয়ে এবার সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন রয়েছে আর কোথাও যানজটের খবর পেয়েছেন কি আমাদের জানাবেন। আসিফ, আপনাকে ধন্যবাদ। আসিফ, আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঈদুল আজহার কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার এই উপলক্ষে আজকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে কিন্তু গাড়ির চাপ রয়েছে। আজকে সকাল থেকে এই গাড়ির চাপের কারণে কোথাও কোথাও ধীরগতি বা জটলা বাড়ছে। তবে এখন পর্যন্ত যানজটের কোনো সংবাদ বা যানজট কোনো সংবাদ কিন্তু আমরা পাইনি। তবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে কিন্তু গাড়ির প্রচণ্ড চাপ আমি লক্ষ্য করছি। এবং একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের এই যমুনা সেতু দিয়ে প্রায় 40,000 গাড়ি পারাপার হয়েছে। এতে করে প্রায় 3,25 লক্ষ টাকা টোল আদায় হয়েছে। এখানকার যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন এবং যারা আসলে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই গাড়ির চাপ যেহেতু বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শুরু হয়েছে, গার্মেন্টস এবং অন্যান্য কারখানা এখনো হয়নি, তবে আজকের চেয়ে আগামীকাল গাড়ির চাপটা কিন্তু বাড়তে পারে। তবে সিরাজগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জের এই 40 কিলোমিটার মহাসড়কে প্রায় 600 পুলিশ কিন্তু মোতায়েন করেছে, মানুষ যাতে নির্বিঘ্নে তারা বাড়ি ফিরতে পারে এই জন্য কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে মোতায়েন করেছে এবং তারা কিন্তু কাজ করছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকালে টাঙ্গাইলের পূর্ব প্রান্তে, মানে যমুনা সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 17 জন নিহত হওয়ার পরে কিন্তু সেখানে যানজটের সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন সিরাজগঞ্জের এই মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপটা আরও বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছিল। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে মহাসড়কের সর্বশেষ খবর। আসিফ। জি জি, ধন্যবাদ আপনাকে। এবার গরুর হাট প্রসঙ্গ। ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজধানীর বিভিন্ন কোরবানির পশুর হাট। বেড়েছে বেচা বিক্রি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পশু নিয়ে স্থায়ী অস্থায়ী হাটে জড়ো হয়েছেন খামারি ও ব্যাপারীরা। ক্রেতারা বলছেন এই বছর পশুর দাম চড়া, বিক্রেতারা বলছেন খাদ্যের দাম ও অন্যান্য খরচ বেশি হয় তাদেরকে বাড়তি দামে পশু বিক্রি করতে হচ্ছে। ক্রেতা বিক্রেতারা নিরাপত্তায় হাটগুলোতে নজরদারি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সুনামগঞ্জের জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন সেতুর গার্ডার একাধিকবার ভেঙে পড়ায় কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এলজিইডির কর্মকর্তারা বলছেন ঝড়ে গার্ডার পড়ে যাওয়ার কথা। তবে স্থানীয়দের অভিযোগ ব্রিজের নিচ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণেই ভেঙে পড়েছে গার্ডার। গার্ডার ভেঙে পড়ায় সুনামগঞ্জের জাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ সম্পন্ন হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত 17 মে সেতুর 5 গার্ডার ভেঙে পড়ে। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ এ নিয়ে 2বার ভেঙে পড়ল।
এছাড়াও সেতুর নির্মাণ কাজ শুরুর পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান দফায় দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার ও কাজে অবহেলা রয়েছে। এছাড়া জেলায় আরও 2টি সেতুর কাজ অসমাপ্ত রেখে পালিয়ে গেছে ঠিকাদার। 30 মাসের ব্রিজ 8 বছর ওভার হয়ে গেছে, এখন ব্রিজ হয় না। বর্ষাকালে এরা কাজ শুরু করে, আবার দেখা গেল আবার থেমে গেল। কাজের মান যদি দুর্বল না হইতো তেউতে কাটার এগুলো ভাঙ্গা ফরার কথা না। একটা গাটার 127 টন ওজন, কেন ভাঙবে? আরও পড়ার সম্ভাবনা খুব বেশি আছে। এতে আমরা যদি পড়াশোনা যদি দৃষ্টি না রাখে তাহলে কিন্তু আমরা বেশি ক্ষতি হবে। সুনামগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, পুনরায় দরপত্র আহ্বান করে বাকি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। এখন আমরা নতুন করে এস্টিমেট তৈরি করতেছি 5টা গাড়া অ্যাড করে। এই জন্য অবশ্যই আমাদের 1 থেকে 1.5 মাস একটু সময় বেশি লাগবে। তবে আমরা অবশ্যই আগে নতুন ঠিকাদারের সাথে নভেম্বর আগে চুক্তি করব। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং যে কোনো উপায়ে সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। বাড়ি ফেরার খবর নিয়ে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, কমলাপুরে যাত্রীর চাপ কেমন দেখছেন, আর ট্রেনের সূচিতে কোনো বিপর্যয়ের ঘটনা ঘটেছে আমাদের জানাবেন। আসিফ, ঈদুল আজহার ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানীবাসী এর মধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে। আমরা যেটা দেখেছি যে সকালবেলায় এই কমলাপুর রেল স্টেশনে এসেছি, দেখেছি যে সকালবেলা যাত্রীর চাপ অনেক ছিল, কারণ তখন ট্রেনের কিছু শিডিউল বিপর্যয় ছিল। কিন্তু এখন যদি আমরা বলি, এখন তেমন যাত্রীর চাপ তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যে কয়টা ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল তার মধ্যে হচ্ছে নীলসাগর সহ আর 2-1টি ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল। আমাদের সাথে স্টেশন মাস্টার কথা বলেছেন, তিনি বলেছেন যে এই শিডিউল বিপর্যয় হওয়ার কারণ হচ্ছে যে এখন শুকনো মৌসুমে অনেকেই রেল লাইনের উপরে খড়ের গাদা শুকোতে দেয়, যার কারণে অনেক সময় ট্রেনগুলো ধীর গতিতে চলে। এই ধীর গতিতে চলার কারণে আসলে ট্রেনের কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। আমরা দেখেছি যে সকালবেলার বেশ কিছু ট্রেন 40 থেকে 45 মিনিট দেরিতে ছেড়েছে। এছাড়া রংপুর এক্সপ্রেস যেটি ছিল সকাল 10টায়, সেটিও প্রায় 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে। আর আমরা যদি এখন আপনাকে এলসিডি মনিটরটা দেখাতে চাই, দেখবেন যে রাজশাহী কমিউটার ট্রেন যেটি চাঁপাইনবাবগঞ্জে যাবে, সেটা 12টা 15-তে ছাড়ার কথা থাকলেও এখনও আসেনি, যাত্রীরা অপেক্ষা করছে। এছাড়া নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন এটাও 12টা 25-এ ছাড়ার কথা এখনও আসেনি। কিন্তু রেলওয়ে স্টেশন মাস্টার আমাদেরকে বলেছেন যে ওই দুটো ট্রেনের শিডিউল বিপর্যয় থাকলেও এখন বাকি ট্রেনগুলো নিয়ম সময় মতোই ছাড়বে। এছাড়া কয়েকটি বিষয় নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল, যেমন সেটা স্ট্যান্ডিং টিকিট, যাত্রী দাঁড়িয়ে যাওয়া, ছাদে যাওয়া। এ বিষয়ে কথা বলতে বলা হচ্ছে যে গত 2 দিন আসলে কোনো যাত্রী ট্রেনের ছাদে করে যেতে পারেনি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। কিন্তু আগামী 2 দিনও যাতে যেতে না পারে সেই ব্যাপারে তারা নিরাপত্তা জোরদার করেছে। আর টিকিটের বিষয়ে বলা হচ্ছে যে টিকিটিং হচ্ছে, সবাই টিকিট কাটছে। তবে টিকিটের ক্ষেত্রে একটি বিষয় যে নেটওয়ার্কের সমস্যা বা সার্ভার হ্যাং করা, ওটিপিতে একটু ঝামেলা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু টিকিট পেতে বিলম্ব হচ্ছে। এছাড়া যাত্রীদের সাথে যখন কথা বলেছি, যাত্রীরা বলেছে যে হ্যাঁ, অবশ্যই তীব্র গরমে একটা ভোগান্তি রয়েছে, কিন্তু সেই ভোগান্তি আসলে মিলিয়ে যায় যখন প্রিয়জনের সান্নিধ্যে যাবে বলে তারা মনস্থির করে। তখন বলে যে এই 1-1.5 ঘন্টা আসলে তাদের জন্য তেমন কোনো কষ্ট নেই। আর আরও অনেক যাত্রী অভিযোগ করেছেন যে আমাদের রেলওয়ে সিস্টেমটাকে এখন আরও বেশি উন্নত করার প্রয়োজন, কারণ হচ্ছে যে প্রচুর মানুষ এখন বাস থেকে রেলটাকে পছন্দ করে, পরিবার পরিজন নিয়ে রেলে যেতে পছন্দ করেন। তাই রেলওয়ে সিস্টেমটাকে আরও আধুনিক কীভাবে করা যায়। কেউ অভিযোগ করেছেন যে রেলে প্রায়ই আমাদের লস শোনা যায়, সেই ক্ষতিটা কীভাবে পোষণ করা যায়, কারণ সার্বক্ষণিক রেলের যাত্রী থাকেই, টিকিট পাওয়া যায় না। এমন যদি অবস্থা হয় তাহলে কিভাবে রেলের অন্য লস হয় বা লাভ হয় না, সেই বিষয়গুলো মাথায় নিয়ে এসে রেলকে কীভাবে আরও আধুনিক করা যায়, এই বিশেষ সময় শুধু না, সারা বছরই রেল যাত্রা কীভাবে নির্বিঘ্ন করা যায় সেই বিষয়ে রেল কর্তৃপক্ষ সহ সরকারকে আরও বেশি সচেতন হতে হবে বলে মনে করেছেন যাত্রীরা।
আর একটু এখন যেহেতু আকাশটা খারাপ, একটু বৃষ্টি হচ্ছে, তাই গরমটাও একটু কমেছে। যাত্রীরা বলছেন যে এখন এই সময়টার জন্য একটু স্বস্তিদায়ক, এবং এরপরে যে ট্রেনগুলো যদি সময় মতো আসে তাহলে তারা নির্বিঘ্নে ঈদ করে আবার ঢাকায় ফিরতে পারবে। আসিফ। জি, কমলাপুর থেকে ছিলেন লাবণী গুহ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানানোর 24 ঘন্টা না যেতেই বললেন, চুক্তি নিয়ে ওয়াশিংটন তাড়াহুড়া করবে না। দ্বিপক্ষীয় আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে ট্রাম্প বলেন, আর যাতে কোনো ভুল না হয় সেজন্যই এই কালক্ষেপণ। শনিবার তিনি জানিয়েছিলেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে, কেবল ঘোষণার অপেক্ষা। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেকটা কমে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম শতকরা প্রায় 5 ভাগ কমেছে। সোমবার ব্যারেল প্রতি দাম $98.47 নেমে আসে। এটি এক মাস আগের তুলনায় শতকরা প্রায় 9 ভাগ কম। এদিকে জাপানের প্রধান শেয়ার বাজার নিক্কে সোমবার সকালে লেনদেনের সূচক শতকরা 3 ভাগের বেশি বেড়ে নতুন রেকর্ড করেছে। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে আজ। ভারতের পর্যটন শহর গোয়ায় বিকেল 5টায় ভুটান নেপাল উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে 8ম সাফ নারী চ্যাম্পিয়নশিপের। হ্যাট্রিক শিরোপার মিশনে আফিদার জায়গায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মারিয়া মান্দা। বাংলাদেশ 2024 সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে মুকুট ধরে রাখার কঠিন কাজটি করেছিল পিটার বাটলারের তত্ত্বাবধানে। আবারও সেই কঠিন পরীক্ষা দিতে হবে জাতীয় নারী ফুটবল দলের এই কোচকে। এতদিন অধিনায়ক হিসাবে নিয়মিত ছিলেন আফিদা খন্দকার, তার জায়গায় হাজির হলেন মারিয়া মান্ডা। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে নেতৃত্ব দেবেন তিনি। এবারের আসরে 6টি দেশ অংশ নিচ্ছে। ভারত আয়োজক হওয়ায় খেলছে না পাকিস্তান। তারপরও দক্ষিণ এশিয়া নারী ফুটবলের সবচেয়ে বড় এই আসর ঘিরে আগ্রহের কমতি নেই। বাংলাদেশের জন্য এবারের আসরটি ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করছে। 2022 ও 24 সালে টানা দুবারের চ্যাম্পিয়নদের এবার ইতিহাস গড়ার হাতছানি। নিজেদের আধিপত্য আরও দৃঢ় করতে প্রস্তুত সাবিনা মাসুরাদের উত্তরসূরিরা। নতুন প্রজন্মের সৌরভী অর্পিতাদের পাশাপাশি অভিজ্ঞ ঋতুপর্ণা আফিদা, মনিকা, শামসুন নাহাদের নিয়ে স্বপ্ন দেখছে জাতি। থাইল্যান্ডে 2 সপ্তাহের অনুশীলনের পাশাপাশি স্থানীয় 2টি ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে পিটারের শিষ্যরা। তাতে নিজেদের প্রস্তুতিও বেশ ভালোভাবে সেরে নিয়েছে দলটি। খেলোয়াড়দের মধ্যেও রয়েছে দারুণ আত্মবিশ্বাস। এই অঞ্চলে একসময় যেখানে ভারত ও নেপালের আধিপত্য ছিল স্পষ্ট, সেখানে এখন বাংলাদেশের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। ধারাবাহিক সাফল্য মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। 8ম সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ সময় বিকেল 5টায় ভুটান নেপাল উদ্বোধনী ম্যাচ। রাত 8টায় ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ। বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ 31 মে স্বাগতিক ভারতের সঙ্গে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।